এর আগের দুটি পার্টে আমাদের অকুপেশনাল হেলথের পার্ট 1 পার্ট 2 আমরা পড়েছি। এটা পার্ট 3 শুরু হতে যাচ্ছে। এখানে আমরা এর আগের দুটো পার্টে আমরা পড়েছি কি না, অকুপেশনাল কি কি ডিজিজ হতে পারে, কিভাবে হতে পারে, কি করে সেগুলো বুঝতে পারবো, এবং সেগুলো হলে আমরা কি চিকিৎসা দেবো বা ট্রিটমেন্ট করে সারাবো। সহজ কথায় সারাংশ এগুলো ছিল। এই পার্টে এবং এর পরের পার্টে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে যে, একটু প্রথমেই আমি বলেছিলাম যে আগের দিনে যেগুলো শোনা গেছে তাতে হচ্ছে যে মানুষকে ফিট করে তোলা, কাজের উপযোগী করে তোলা, এবং শুধু কাজ করলেই তো হবে না, কাজটা যাতে সে মনের আনন্দে করে এবং প্রোডাক্টিভিটি থাকে, সেটা তার জীবনের অঙ্গ হয়ে ওঠে, এমনই কিছু একটা যেন তারা করতে পারে। তো সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারি যে এর জন্য কিছু সোশ্যাল সিকিউরিটিরও প্রয়োজন আছে মানুষের। শুধু কাজ করলেই তো হলো না, কাজ করতে গিয়ে যদি কোনো ইনজুরি তো প্রিভেন্ট করার চেষ্টা হবে বা রোগ প্রিভেন্ট করার চেষ্টা হবে, আমরা আগের খণ্ডগুলোয় সেটা পড়েছি। কিন্তু যদি রোগ হয়ে যায় তাহলে আমাদের এই ডিজিজ যার জন্য হলো সেই ইন্ডাস্ট্রি বা সেই প্রতিষ্ঠান থেকে সে কি কি সিকিউরিটি বা সেফগার্ড পেতে পারে, তার নিজের সংসার যাতে ভবিষ্যতে কোনো বিপদের মধ্যে না পড়ে, সে যার জন্য এই রিস্কটা নিয়েছে, সেই রিস্কের ফলে তার সংসারের যাতে ক্ষতি না হয় এবং তার নিজের সমস্ত পারিপার্শ্বিক ব্যাপারের যাতে সেই ক্ষতিটা না হয়, যতটা সম্ভব পূরণ করে দেওয়ার জন্য একটি বিশেষ ইন্স্যুরেন্স চালু হয়, যেটাকে বলা হয় এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স। আমরা আজকে ইএসআই পড়বো, ফ্যাক্টরিজ অ্যাক্ট পড়বো এবং মাইন্স অ্যাক্ট পড়বো। মেনলি এই তিনটে জিনিস আমাদের থাকবে। এছাড়া একটুখানি আমরা জানবো হচ্ছে সিকনেস অ্যাবসেন্টিজম সম্বন্ধে। তাহলে এই একটা সম্বন্ধে যেটা প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে যে 19শে এপ্রিল 1948 এই একটা শুরু হয়। এর ফলে এমপ্লয়ীদের কিছু বেনিফিট দেওয়া হয় সিকনেস, মেটার্নিটি বা এমপ্লয়মেন্ট ইঞ্জুরির ক্ষেত্রে। তো ওয়াইডার স্পেকট্রামে চলে, ফ্যাক্টরিজ অ্যাক্টের চেয়ে এটা অনেক ওয়াইডার স্পেকট্রাম। আর এক্সটেন্সিভ রেগুলেশন ফ্রেমড হয়েছে টু আইডেন্টিফাই দ্য এমপ্লয়িজ who would be entitled for the benefits, আর elaborate machinery provide করা হয় effective administration of the act হওয়ার জন্য। অবজেক্টিভ কি? এসআই এর অবজেক্টিভ হচ্ছে, the basic objective হচ্ছে social insurance to the workers. ESI Act হচ্ছে social welfare legislation enacted with the object of providing certain benefits to employees in case of sickness, maternity and এমপ্লয়মেন্ট ইঞ্জুরি। এই তিনটে জিনিস সম্বন্ধে জানতে হবে, যে তার অসুস্থতা, মাতৃত্বজনিত কাজ থেকে যে অনুপস্থিত থাকা সেই সময়, এবং এমপ্লয়মেন্টে কোনো ইঞ্জুরি হলে তার দরুন যে অনুপস্থিতি, সেটা সে যাতে কম্পেনসেশন পায় সেটা দেখা। এর অবজেক্টিভ হচ্ছে সিকনেস, মেটার্নিটি এবং মেডিকেল বেনিফিটটাকে নিশ্চিত করা, এমপ্লয়িজ অফ ফ্যাক্টরিজ এবং এস্টাবলিশমেন্ট এবং ডিপেন্ডেন্স বেনিফিট টু দ্য ডিপেন্ডেন্টস। এ ধরনের এমপ্লয়ীদের যে ডিপেন্ডেন্টস থাকে, সে যদি কোনো কারণে মারা যায় তাহলে তার ডিপেন্ডেন্টরা যাতে সেই সুবিধাটুকু পেতে পারে। সোশিও ইকোনমিক জাস্টিসের একটা গোল এইভাবে অ্যাচিভ করা যায়, রাইট টু ওয়ার্ক, টু এডুকেশন এবং পাবলিক অ্যাসিস্ট্যান্স পাওয়ার জন্য ইন কেসেস অফ আনএমপ্লয়মেন্ট, ওল্ড এজ, সিকনেস এবং ডিসেবলমেন্ট। এমপ্লয়িকে কমফোর্টেবল করার জন্য অফিসে মেডিকেল রিলিফ, ক্যাশ বেনিফিট, মেটার্নিটি বেনিফিট, পেনশন টু ডিপেন্ডেন্টস অফ ডিসিজড ওয়ার্কার্স এবং কম্পেনসেশন ফর ফেটাল অর আদার ইঞ্জুরি আমরা তো করি। কন্টিনজেন্সি, সিকনেস, এমপ্লয়মেন্ট ইঞ্জুরি, চাইল্ড বার্থ। কাভারেজ কি কি কাভারেজ না, এই একটা সমস্ত নন সিজনাল ফ্যাক্টরির জন্য কাভার করা আছে, যেখানে পাওয়ার ব্যবহার করা হয় সেখানে
অথবা 20-র বেশি ওয়ার্কার যেখানে আছে। নন সিজনাল ফ্যাক্টরিতে অ্যাপ্লিকেবল হয় পাওয়ার যেখানে আছে সেখানে 10 বা তার বেশি শ্রমিক, এবং পাওয়ার যেখানে ইউজড হয় না বা ইলেকট্রিসিটি সাপ্লাই নেই সেখানে 20 বা তার বেশি শ্রমিক। এটা সমস্ত রকম টাইপ অফ ওয়ার্কারকে কভার করে যাদের ওয়েজ লিমিট 15,000 টাকা পার মাসে মান্থের চেয়ে বেশি নয়। এটা বেড়ে এখন 21,000 হয়েছে 2016। আবার শোনা যাচ্ছে যে এখন বর্তমানে 50,000 টাকা অবধি আছে। তো সেটা আমি খুব সাপোর্টিভ পেলে বলতে পারবো, তবে 21,000 টাকা অবধি 2016 হয়ে গেছে, যার স্যালারি 21,000 টাকার মধ্যে তারা যেটা পেতে পারে। এক্সেমশন কি? এটা সেই সব ফ্যাক্টরিগুলো স্টেট গভর্নমেন্ট রান করছে বা সেন্ট্রাল গভর্নমেন্ট রান করছে, যাদের মানে এমপ্লয়িরা এমনিতেই সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাচ্ছে বা সুপিরিয়র অথবা সিমিলার এসআই অ্যাক্টের চেয়ে বেনিফিট পাচ্ছে, তাদের আর এই কাভার করা হয় না এর দ্বারা। অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট মে grant or renew exemption under section 87 of the ESI Act in respect of a factory establishment or class of factories or establishments in any specified area from the operation of the Act for a period not exceeding 1 year at a time. Exemption section 88A কি না, appropriate government to employees, class of employees যারা হেডকোয়ার্টার থেকে দূরে থাকে 7 মাসের বেশি 1 বছরে, সেসব এমপ্লয়ি যারা নন ইমপ্লিমেন্টেড এরিয়ায় পোস্টেড আছে, এখানে ইএসআই অ্যাক্ট ইমপ্লিমেন্টেড নয়। সেকশন 87 বা 88-এ এক্সেমশন করা হয় না, কাদের করা হয় না যদি না তাদের রিজনেবল অপরচুনিটি থাকে, কর্পোরেশন তাদের দেয় টু মেক any representation and the same is considered by the appropriate government. সেকশন 90-তে যে এক্সেমশন, সেটা একটা ফ্যাক্টরি বা এস্টাবলিশমেন্টকে বিলঙ্গিং টু এনি লোকাল অথরিটি such as a municipality oblique corporation etc. যদি এমপ্লয়িরা এইরকম কোনো ফ্যাক্টরিতে বেনিফিট রিসিভ করে substantially similar or superior to the benefit provided under the act, তা exempted থাকে। ইএসআই কর্পোরেশনে চেয়ারম্যানকে না ইউনিয়ন লেবার মিনিস্টার চেয়ারম্যানের ভূমিকা পালন করে। স্ট্যান্ডিং কমিটিটা হেডেড বাই ইউনিয়ন লেবার সেক্রেটারি, আর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে ফাংশন করে ডিরেক্টর জেনারেল। আর এছাড়া এর মধ্যে মেম্বার হিসেবে যারা থাকে তাদের মধ্যে ফিনান্স কমিশনার, মেডিকেল কমিশনার, ইন্স্যুরেন্স কমিশনার, ডিন, বিভিন্ন কলেজের ডিনরা থাকে, ডিরেক্টর ইএসআই স্টেট গভর্নমেন্টের, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সিএসআইসি মডেল হসপিটালসে, আর স্টেট মেডিকেল কমিশনার্সরা থাকে। প্রভিশনের মধ্যে ইনশিওর্ড পার্সন, সিকনেসের ক্ষেত্রে ইনশিওর্ড থাকে পার্সন, ইনশিওর্ড ওমেন ইন এ কেস অফ মিসক্যারেজ অর কনফাইনমেন্ট, একজন ইনশিওর্ড পার্সন সাফারিং ফ্রম ডিসেবলমেন্ট ডিউ টু এমপ্লয়মেন্ট ইনজুরি, আর ডিপেন্ডেন্ট ইনজিওর্ড পার্সনের, যে মারা গেছে ইনশিওর্ড পার্সনের ডিপেন্ডেন্টরা, যদি ইনশিওর্ড পার্সন মারা যায় তাহলে এমপ্লয়মেন্ট ইনজুরির ফলে, তাহলে তার ডিপেন্ডেন্টরাও পেতে পারে। সিকনেস বেনিফিট, প্রথম কথা সিকনেস বেনিফিট। সিকনেস বেনিফিটে কি? কন্ডিশন সাবজেক্ট টু হুইচ such benefit may be given, the rate and period thereof shall be such as may prescribed by the central government. ESI scheme provide medical care via network of ESI dispensary, এর জন্য সিকনেস বেনিফিট দেওয়ার জন্য ESI ডিসপেন্সারি, হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার এই সমস্ত আছে প্রচুর। সিকনেস বেনিফিট এলিজিবিলিটি কি? মিনিমাম 78 দিন কন্ট্রিবিউশন থাকতে হবে একটি কন্ট্রিবিউশন পিরিয়ডে। ডেলি রেট অফ সিকনেস বেনিফিট হচ্ছে ডেলি ওয়েজেসের 50%, এই কথাটা মাথায় রাখতে হবে। এক্সটেন্ডেড সিকনেস বেনিফিট হচ্ছে ক্যাশ বেনিফিট পেড অনেক দিন যদি ইলনেস থাকে, 34
একটা ডিজিজ স্পেসিফিক করা আছে, সেইগুলো স্পেসিফাইড ডিজিজ দিয়ে যদি সিক হয়ে থাকে তাহলে তাকে কিন্তু ক্যাশ বেনিফিট দেওয়া হবে। এক্সটেন্ডেড সিকনেস বেনিফিট রিকোয়ার্স কন্টিনিউয়াস এমপ্লয়মেন্ট অফ 2 years। তার আগে কিন্তু তাকে 2 বছর কন্টিনিউয়াস এমপ্লয়মেন্ট করতে হবে এবং তার মধ্যে 156 দিন কন্ট্রিবিউশন করতে হবে 4টে প্রিসিডিং কন্ট্রিবিউশন পিরিয়ডের মধ্যে। প্রভিশন আর এর মধ্যে আছে মেটারনিটি বেনিফিটের প্রভিশন আছে। ইনশিওর্ড ওমেন সে যদি ক্লেম করে মেটারনিটি বেনিফিট, rates and period thereof shall be such as may be prescribed by central government. Contribution condition is same as for sickness benefit. Daily benefit rate is double of sickness benefit. Benefit is paid for Sunday তে এটা বেনিফিটটা দেওয়া হয়। মেটারনিটি বেনিফিটের এলিজিবিলিটি 12 সপ্তাহ ডেলিভারির পরে, not more than 6 weeks before the beginning, not more than 6 weeks before the expected date of childbirth। তার 6 সপ্তাহ বেশি আগে থেকে কিন্তু শুরু হবে না। মিসক্যারেজ হলে 6 সপ্তাহ মিসক্যারেজের পর সে পুরো বেনিফিট পাবে। প্রেগনেন্সি, চাইল্ডবার্থ বা মিসক্যারেজে যদি সিকনেস হয় আরও 4 সপ্তাহ পাবে। আর মেডিকেল বোনাস 2500 টাকা পাবে যদি মেডিকেল ফ্যাসিলিটি ইএসআই হসপিটাল থেকে না নিয়ে থাকে ডেলিভারির সময়। ফর্ম 9 এবং 19 এখানে ভরা হবে। ডিসেবলমেন্ট বেনিফিট সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ দিস অ্যাক্ট কি কি? এ পার্সন দ্য টেম্পোরারি ডিসেবলমেন্ট হয় 3 দিনের থেকে কম নয়, যারা কোনো একটা ডিসেবলমেন্টের ফলে আসতে পারছে না, অ্যাক্সিডেন্টের ডেটাকে এক্সক্লুড করে, পিরিয়ডিক্যাল একটা পেমেন্ট তাকে দেওয়া হয় at such rates and for such periods and subject to such conditions as may be prescribed by the central government। আর একজন পার্সন যে পার্মানেন্ট ডিসেবলমেন্ট হয়ে গেছে, টোটাল বা পার্শিয়াল যাই হোক না কেন, সে পিরিয়ডিক্যাল পেমেন্ট পেতে এন্টাইটেলড হয়। এটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করে দেবে এক্স্যাক্ট কত পেতে পারে। ডিসেবলমেন্ট বেনিফিট, ডেইলি বেনিফিট, টেম্পোরারি বা পার্মানেন্ট ইলনেসে কিন্তু 100% ওয়েজ রেট পেতে পারে। রেট অফ বেনিফিট ইজ প্রপোর্শনাল টু দ্য পার্সেন্টেজ অফ লস অফ আর্নিং ক্যাপাসিটি। পার্মানেন্ট ডিসেবলমেন্টের ক্ষেত্রে 14 নম্বর ফর্ম, টেম্পোরারি ক্ষেত্রে ফর্ম 9। ডিসেবলমেন্ট বেনিফিট, ডেইলি বেনিফিট এটা হয়ে গেল। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কি, যদি প্লেস অফ ওয়ার্কে হয়ে থাকে, এমপ্লয়মেন্টের কোর্সে হয়েছে কাজ করতে গিয়ে, এখানে ব্রিচ অফ রেগুলেশন দেখা গেছে, এমার্জেন্সি সামলাতে দেখা যাচ্ছে, বা এমপ্লয়ার্স ট্রান্সপোর্ট দিয়ে যদি কোথাও সে যেতে যেতে তার কোনো ইনজুরি হয় তবে। মেডিকেল বেনিফিট, ইনসিওর্ড পার্সন যার medical benefit extended to his family, a member of his family whose condition requires medical treatment and attendance shall be entitled to receive medical benefit। এই মেডিকেল বেনিফিটগুলো আউটপেশেন্ট ট্রিটমেন্টের হিসেবে দেওয়া যেতে পারে এবং অ্যাটেন্ডেন্স ইন হসপিটাল বা ডিসপেন্সারি, ক্লিনিক অর আদার ইনস্টিটিউশন, অথবা ভিজিট করবে বাড়িতে, ইনসিওর্ড পার্সনের বাড়িতে, ট্রিটমেন্ট করবে ইনপেশেন্ট হিসেবে হসপিটালে বা অন্যান্য ইনস্টিটিউশন। মেডিকেল বেনিফিটের মধ্যে কি আছে না, মেডিকেল বেনিফিট একটা পিরিয়ড জুড়ে সে পাবে, যার জন্য ক্লেম সিকনেস বেনিফিটে সে কোয়ালিফাইড করবে, বা মেটারনিটি বেনিফিট টু or is in receipt of such disablement benefit as does not entitle him to medical benefit under the regulations। এবার আদার বেনিফিটের ক্ষেত্রে ফিউনারাল এক্সপেন্স পাওয়া যেতে পারে, যদি ইনসিওর্ড পার্সন মারা যায় তাহলে 5000 টাকা অবধি ব্রাঞ্চ অফিস থেকে ফিউনারাল এক্সপেন্স হিসেবে পাওয়া যায়। ফিজিক্যাল এইডস বা অ্যাপ্লায়েন্সেস ফ্রি সাপ্লাই করা হয়। প্রিভেন্টিভ হেলথ কেয়ার সার্ভিসেস যেমন ইমিউনাইজেশন, ফ্যামিলি ওয়েলফেয়ার সার্ভিস, HIV AIDS ডিটেকশন, ট্রিটমেন্ট এইসব করা।
কনফাইনমেন্ট এক্সপেন্সেস যেমন 2,500 টাকা পে করা হয় একজন ইনশিওর্ড ওম্যানকে বা অর ইন রেসপেক্ট টু দ্য ওয়াইফ অফ অ্যান ইনশিওর্ড পার্সন ইন কেস অফ কনফাইনমেন্ট occurs at a place where ESI medical facilities are not available. এবার শ্রমিক কল্যাণ যোজনা সেও বলা হয়। ডিপেন্ডেন্ট বেনিফিট, যদি সে মারা যায় কোনো ইনশিওর্ড পার্সন, তার বিধবা যে স্ত্রী, সে মান্থলি বেসিসে সারা লাইফ সে বেনিফিট পেতে পারে ততদিন না সে আবার রিম্যারেজ করছে। সন বা ডটার 25 ইয়ার্স অফ এজ অবধি পেতে পারে। অন্যান্য ডিপেন্ডেন্ট যেমন পেরেন্টস ইনক্লুডিং এ উইডাউড মাদার, তারাও কিন্তু সার্টেন কন্ডিশনে বেনিফিট পেতে পারে। ফার্স্ট ইনস্টলমেন্ট ম্যাক্সিমাম অফ 3 মান্থসের মধ্যে ফলোইং ডেট পেতে হবে ইনশিওর্ড পার্সনের, আর তারপরে রেগুলার মান্থলি বেসিসে তাকে দিতে হবে। পেনাল্টি, কিন্তু যদি ডিউ কন্ট্রিবিউশন দিতে ফেল করে এমপ্লয়ার, তাকে 1 বছরের থেকে কম নয় কিন্তু ইমপ্রিজনমেন্ট দিতে পারে অথবা ফাইন 10,000 টাকা হয়। আর 6 মাসের কম নয় এরকম ইমপ্রিজনমেন্ট হতে পারে অন্যান্য কেসে, এবং ফাইন সেক্ষেত্রে 5,000 টাকা। কন্ট্রিবিউশন ফেল করলে যদি দিতে, এটা তো বললাম। নেক্সট হচ্ছে এনহ্যান্স পানিশমেন্ট কি হতে পারে। 2 বছর অবধিও ইনক্রিজ করতে পারে পানিশমেন্টটা, 5,000 টাকা ফাইন আরও এক্সটেন্ড করতে পারে। আর সাবসিকুয়েন্ট অফেন্স হচ্ছে ফেলিওর টু পে কন্ট্রিবিউশন which under the act is liable to pay for every such subsequent offense, be punishable with imprisonment for a term which may extend to 5 years, which shall not less than 2 years, and also liable to fine of rupees 25,000. Evaluation ESI scheme following ground criticize হতে পারে। even within the organized sector কভারেজটা কিন্তু অনেকটাই লো, স্কিমটা খুব একটা পপুলার হয়নি। এমপ্লয়ি ইউনিয়নের বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে এমপ্লয়িরা আছে তাদের মধ্যে কিন্তু স্কিমটা বিশেষ পপুলার হয়নি। আর স্টেট গভর্নমেন্টও এখানে খুব একটা ইন্টারেস্ট দেখায়নি এটাকে ইমপ্লিমেন্ট করার ব্যাপারে। এমপ্লয়ি অনেক সময় ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফ্যাসিলিটি এবং বেনিফিটের কমপ্লেন করে। অনেক সময় অ্যাডিশনাল ফান্ড যেটা এমপ্লয়িকে পে করতে হয় মেডিসিনের জন্য, এবং সেটা এসআই ডিসপেন্সারিতে পাওয়া যায় না বলে এটা করতে হয়, তাতে খরচ হচ্ছে। ট্রান্সফার অফ বেনিফিটে ডিলে করা টু ইনশিওর্ড ওয়ার্কার্স। এই হয়ে গেল মোটামুটি চুম্বকে ইএসআই কর্পোরেশন। এবারে ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948, এটাও কিন্তু 48 সালেই লক্ষ্য রাখো। ইনিশিয়েশন কি করে হয় গ্রেট ব্রিটেনে 18 শতকের শেষ ভাগে। এটা র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রিয়াল টাউন অ্যান্ড ফ্যাক্টরি এখানে অনেক সময় হয়েছিল। যেহেতু কোনো প্ল্যানিং ছাড়া এত গ্রোথ হয়ে গেছিল, প্রচুর ওমেন এই সময় বা মহিলা এই সময় কাজ পায়, তাদের চিলড্রেনরাও কাজ পায়, কারণ শ্রমিকের চাহিদা পূরণ করার জন্য তখন মহিলা এবং শিশুরা কাজ পায়। 12 ঘন্টার বেশিও তাদের কাজ করতে হতো। কিছু এমপ্লয়ি লেবার লেজিসলেশন করার ইনিশিয়েটিভ নিয়েছিল। ফ্যাক্টরিজ অ্যাক্ট কেম ইনটু এক্সিস্টেন্স 1819 সাল থেকে শেষ অবধি ফ্যাক্টরিজ অ্যাক্টটা এক্সিস্টেন্সে এলো। কিছু মডিফিকেশন হয়ে ফাইনাল অ্যামেন্ডেড ফ্যাক্টরিজ অ্যাক্টটা 1948 সাল থেকে লাগু হয়। ইন্ডিয়াতে প্রথম ফ্যাক্টরি অ্যাক্ট পাস হয়েছিল 1881 সালে। এই অ্যাক্টটা বেসিক্যালি ডিজাইনড হয়েছিল টু প্রোটেক্ট চিলড্রেন অ্যান্ড টু প্রোভাইড ফিউ মেজার্স ফর হেলথ অ্যান্ড সেফটি অফ দ্য ওয়ার্কার্স। এই লটা অ্যাপ্লিকেবল হয়েছিল
শুধু সেই ফ্যাক্টরিগুলোতে যেখানে 100 বা তার বেশি ওয়ার্কার কাজ করে। 1891 সালে আরেক ফ্যাক্টরি অ্যাক্ট পাস হয়েছিল 1881 পরে, যেটা 50 বা তার বেশি এমপ্লয়ি থাকলেই সে সময় ফ্যাক্টরিগুলোকে এর মধ্যে আনা যেত, আওতায় আনা যেত। ফ্যাক্টরিজ অ্যাক্টে কি কি পাওয়া যেত না? হেলথ, সেফটি, ওয়েলফেয়ার, ওয়ার্কিং আওয়ার্স অফ অ্যাডাল্টস, অ্যানুয়াল লিভ উইথ ওয়েজেস। একটু বিশদে আলোচনা করতে হবে। প্রথমে বলি ফ্যাক্টরি কাকে বলে। ওই একটু আগে যে সংজ্ঞাটা আমি দিয়েছিলাম ইএসআই এর ক্ষেত্রে, সেটা ইট মিনস এনি প্রেমিসেস ইনক্লুডিং দ্য প্রিসিংকটস thereof. 1 নম্বর, by a whereon 10 or more workers are working or were working on any day of the preceding 12 months and in any part of which a manufacturing process is being carried out with the aid of power. এক্ষেত্রে পাওয়ার দেওয়া হয়েছে, তাতে 10 বা তার বেশি ওয়ার্কার কাজ করছে, or is ordinarily so carried on. অথবা 20 বা তার বেশি ওয়ার্কার কাজ করেছে বা কাজ করছে সে এনি ডেতে প্রিসিডিং 12 মান্থস, আগের 12 মাস, এবং এনি পার্ট অফ হুইচ ম্যানুফ্যাকচারিং প্রসেস ইজ বিং ক্যারিড অন উইদাউট দ্য এইড অফ পাওয়ার। এখানে উইদাউট পাওয়ার। কিছু কিছু স্টেটে কিন্তু এটা বলে দিই যে 10টা 20ও হয়েছে, মানে 10 সব জায়গায় যে আছে তা না, কিন্তু সাধারণভাবে এটাই হচ্ছে নিয়ম। মাইন কিন্তু এর আওতায় আসছে না, যেহেতু মাইন্স অ্যাক্ট 1952 পর থেকে, বা মোবাইল ইউনিট যেটা আর্ম ফোর্সের মধ্যে রয়েছে, রেলওয়ে যেটা রানিং শেড, বা হোটেল, রেস্টুরেন্ট, ওয়েটিং প্লেস, এগুলো কিন্তু ইনক্লুড করছে না। ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে মেকিং, অল্টারিং, রিপেয়ারিং, অর্নামেন্টিং, ফিনিশিং, প্যাকিং, অয়েলিং, ওয়াশিং, ক্লিনিং, breaking up, demolishing, and otherwise treating or adapting any article or substance with a view to its use, sale, transport, delivery or disposal. অথবা পাম্পিং অয়েল, ওয়াটার, সিওয়েজ or any other substance, বা জেনারেটিং, ট্রান্সফর্মিং এবং ট্রান্সমিটিং পাওয়ার, অথবা কম্পোজ করা হয় যে টাইপ অফ প্রিন্টিং, লেটার প্রেস দিয়ে, লিথোগ্রাফি করে, ফটোগ্রাফিওর করে, বা অন্যান্য বই বাঁধাইয়ের প্রসেস নিয়ে বা অন্যান্য প্রসেস নিয়ে। এছাড়া কনস্ট্রাক্টিং, রিকনস্ট্রাক্টিং, রিপেয়ারিং, রিফিটিং, ফিনিশিং or breaking up ships or vessels, preserving or storing any article in cold storage. আচ্ছা, এখানে কতগুলো সংজ্ঞাতে কতগুলো জিনিস ক্লিয়ার করে নিতে হবে। যেমন ডে বলতে কি বোঝায়? পিরিয়ড অফ 24 আওয়ার্স, মিডনাইটে বিগিন করে। উইকের ক্ষেত্রে মিনস এ পিরিয়ড অফ 7 days, বিগিন করছে মিডনাইটে। কোন দিনের? না, স্যাটারডে নাইটের মিডনাইট থেকে হচ্ছে, এটা মনে রাখতে হবে। স্যাটারডে রাত 12টা থেকে কাউন্ট করা হয় উইককে। ক্যালেন্ডার ইয়ার 12 মাসের একটা পিরিয়ড, যেটা ফার্স্ট ডে অফ জানুয়ারিতে প্রতি বছর মাপা শুরু হয় আর কি। পাওয়ার ইলেকট্রিক্যাল এনার্জিকে বোঝায় এখানে, বা অন্যান্য ফর্ম অফ এনার্জি যেটা মেকানিক্যালি ট্রান্সমিটেড করা হয় এবং হিউম্যান বা অ্যানিম্যাল এজেন্সি দিয়ে তৈরি হয় না। এছাড়া প্রাইম মুভার, এটা যে কোনো ইঞ্জিন, মোটর বা অন্যান্য অ্যাপ্লায়েন্স যেটা জেনারেট করে or otherwise provides power. মেইন অবজেক্টিভ ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948 কি না? অ্যাডিকুয়েট সেফটি মেজার এনশিওর করা, হেলথ এবং সেফটি প্রমোট করা এবং ওয়েলফেয়ার অফ দ্য ওয়ার্কার্সকে প্রমোট করা যারা ফ্যাক্টরিতে কাজ করছে। এই অ্যাক্ট কিন্তু এমপ্লয়মেন্ট অফ উইমেনদেরও প্রভিশন রেখেছে এবং ইয়াং পার্সনদের যেমন চিলড্রেন বা অ্যাডোলেসেন্ট প্রভিশন রেখেছে, অ্যানুয়াল লিভ উইথ ওয়েজেস প্রভিশন রেখেছে। এই অ্যাক্টে হোল ইন্ডিয়াতে আছে, চালু আছে, ইনক্লুডিং জম্মু কাশ্মীর, এবং সমস্ত ম্যানুফ্যাকচারিং প্রসেসকে, এস্টাবলিশমেন্টকে কভার করে,
যেটা ফ্যাক্টরি ডেফিনিশনের মধ্যে পড়ছে আন্ডার সেকশন 2A of the Act, unless otherwise provided it is also applicable to factories belonging to central বা স্টেট গভর্নমেন্ট, সেখানে কিন্তু এটা কার্যকরী রয়েছে। সেফটির ব্যাপারে কি কি প্রভিশন না, ফেন্সিং দিতে হবে মেশিনারিতে, মেশিনারির কাছে কাজ করা যাবে না যেখানে মেশিন মোশনে আছে। ইয়াং পার্সনের এমপ্লয়মেন্ট ডেঞ্জারাস মেশিনে এখানে সেটা জন্যই সাবধান থাকতে হবে। আর স্ট্রাইকিং গিয়ার অ্যান্ড ডিভাইসেস ফর কাটিং অফ পাওয়ার, সেলফ অ্যাক্টিং মেশিন, কজিং অফ নিউ মেশিনারি, কেসিং, কেস দিয়ে রাখা বা টাকা দিয়ে কাজ করানো। আর উইমেন এবং চিলড্রেনের প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট, যেখানে ওপেনার আছে মেশিনের, হোয়েস্ট, লিফটস, লিফটিং মেশিনস এবং অন্যান্য সব, এবং রিভলভিং মেশিনারি এবং প্রেসার পয়েন্ট। ওয়েলফেয়ার হিসেবে কি কি রাখবে না, ওয়াশিং ফ্যাসিলিটি থাকবে, স্টোরিং অ্যান্ড ড্রাইং ক্লোদিংয়ের জায়গা থাকবে, সিটিংয়ের জায়গা থাকবে, ফার্স্ট এড ফ্যাসিলিটি জায়গা থাকবে, ক্যান্টিন, শেল্টার, রেস্টরুম, লাঞ্চরুম রাখতে হবে, ক্রেশ রাখতে হবে, ওয়েলফেয়ার অফিসার থাকতে হবে। কত পপুলেশন পিছু, কত লোকের কাজ পিছু কি কি রাখা হবে সেটা বলে দেওয়া হবে। কনস্টিটিউশন অফ সাইট অ্যাপ্রেজাল কমিটি, কম্পালসারি ডিসক্লোজার অফ ইনফরমেশন, special responsibility of the occupier in relation to hazardous processes, আর accurate up to date health এবং medical record of worker এখানে রাখতে হবে, exposed to any chemical, toxic by any other harmful substances manufactured, stored, handled and transported. Appointing qualified, experienced এবং complete persons in handling such substances to supervise handling and for protecting the workers from the hazard. Providing for medical examination of every worker at intervals. Inquiry committee করতে হবে, emergency standard দিতে হবে ইন্ডাস্ট্রিকে, পারমিসিবল লিমিট অফ এক্সপোজার অফ কেমিক্যাল এবং টক্সিক সেটা স্পিক করে দিতে হবে, সাবস্টেন্সেস দিতে হবে, ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন সেফটি ম্যানেজমেন্ট করতে হবে, আর রাইট টু ওয়ার্কার্স টু ওয়ার্ন অ্যাবাউট ইমিনেন্ট ডেঞ্জার। ওয়ার্কিং আওয়ার্স অফ অ্যাডাল্টস উইকলি 48 ঘন্টার থেকে কম, উইকলি হলিডে একটা অন্তত নিতেই হবে, নেওয়া দরকার, সাবস্টিটিউট হলিডে পাওয়া যেতে পারে, কম্পেনসেটরি হলিডে, ডেলি আওয়ার্স লেস দেন 9 ঘন্টা কাজ করবে, 9 ঘন্টার বেশি কাজ করবে না, অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার ইন্টারভাল রেস্ট নেবে, স্প্রেড ওভার নাইট শিফটস। এমপ্লয়মেন্ট অফ উইমেন এবং চিলড্রেনের ক্ষেত্রে কি রেস্ট্রিকশন করা হলো, মহিলা এবং শিশুরা সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি কাজ করতে পারবে, তারপর কিন্তু আর পারবে না। স্ট্রিক্টলি রেস্ট্রিকশন ফর উইমেন ফর এমপ্লয়মেন্ট বিটুইন 10 PM to 5 AM, এই সময় কিন্তু উইমেনদের কাজ করতে আসতে দেওয়া হবে না। নাইট শিফটে এমপ্লয়মেন্ট অফ উইমেন আর কি পারমিটেড অনলি ইন দ্য কেস অফ ফিশ কারিং অ্যান্ড ফিশ ক্যানিং, এইসব ইন্ডাস্ট্রি ছাড়া অন্য কোথাও রাত্রের শিফটে মহিলাদের কাজ করতে দেওয়া হয় না। অফেন্স, কোর্ট ক্যান টেক কগনিজেন্স অফ দ্য অফেন্স অনলি when the complaint is made within 3 months of the date on which the alleged commission of the offense came to the knowledge of the inspector. But where the offense consists of disobeying a written order made by an inspector, complaint may be made within 6 months of the commission of the offense. পেনাল্টি কি থাকতে পারে এর জন্য? জেনারেল পেনাল্টি ফর অফেন্স, contravention of provisions relating to hazardous process, penalty for obstructing inspector, penalty for
wrongfully disclosing results of analysis, penalty relating to casing of new machinery, penalties for offences by workers and parents, penalty for offence by a medical practitioner, penalty for employing child labor. Introduction. Act is administered by the Ministry of Labour and Employment. মাইন্স অ্যাক্ট 1952 কি করেছে, এই যে মাইন্স অ্যাক্ট সম্বন্ধে পড়তে শুরু করছে। এতে প্রভিশন ফর মেজার্স রিলেটিং টু দ্য হেলথ, সেফটি এবং ওয়েলফেয়ার অফ ওয়ার্কার্স ইন দ্য কোল, মেটালিফেরাস অ্যান্ড অয়েল মাইন্স। এই একটা ওনারের ডিউটি টু ম্যানেজ mines and mining operation and the health and safety in mines. It also prescribes the number of working hours in mines, the minimum wage rates and other related matters. Through the Directorate General of Mines Safety, DGMS. DGMS is the Indian government regulatory agency for safety in mines and oil fields. Preliminary. Section 1 ki short title, extent and commencement. This act may be called the Mines Act 1952. It extends to whole of India. আর সেকশন 2 তে ডেফিনিশন গুলো থাকবে। এজেন্ট মানে কি? এভরি পারসন অ্যাক্টিং অর পারপোর্টিং টু অ্যাক্ট অন বিহাফ অফ দ্য ওনার ইন দ্য ম্যানেজমেন্ট, কন্ট্রোল, ডাইরেকশন অর সুপারভিশন অফ দ্য মাইন, তাকে এজেন্ট বলা হয়। চিফ ইন্সপেক্টর, মাইন্স চিফ ইন্সপেক্টর appointed under this act. কমিটি মানে কমিটি যেটা সেকশন 12 অনুযায়ী কনস্টিটিউট করা হয়েছে। কখন একজন পার্সনকে এমপ্লয়েড বলবো ইন এ মাইন? যে কাজ করে ম্যানেজার হিসেবে বা যে কাজ করে সে। আর আন্ডার অ্যাপয়েন্টমেন্ট বাই দ্য ওনার, এজেন্ট অর ম্যানেজার অফ দ্য মাইন অর উইথ নলেজ অফ দ্য ম্যানেজার whether for wages or not. মাইন মানে কি? এক্সকাভেশন যেখানে খোঁড়াখুড়ি চলে, এক্সকাভেশন যেখানে any operation for the purpose of searching for or obtaining minerals has been or is being carried on and includes all boring boreholes, oil wells, all shafts, all open cast workings, underground workings. মিনারেলস কাকে বলছে? না সমস্ত সাবস্টেন্স যারা আর্থ থেকে পাওয়া যায়। সিরিয়াস বডিলি ইঞ্জুরি মানে এমনই ইঞ্জুরি যেটা ইনভলভস বা ইন প্রবাবিলিটি উইল ইনভলভ দ্য পার্মানেন্ট লস অফ এনি পার্ট অফ সেকশন or section of a body or any permanent physical incapacity. এই একটা সার্টেন কেসে সাপ্লাই করে না, অ্যাপ্লাইড হয় না, অ্যাপ্লাইড হয় না। সেকশন 3 Act not to apply in certain cases like section 7, 8, 9, 45 এবং 46 সেগুলো কিন্তু অ্যাপ্লাই করা যায় না। Any mine in which excavation is being made for prospecting purpose only, not for obtaining minerals for use or sale. ইন্সপেক্টর এবং সার্টিফাইং সার্জেন্ট সেকশন 5 অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের কি করতে পারে? অফিসিয়াল গ্যাজেটের নোটিফিকেশন অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু অ্যাপয়েন্ট করতে পারে এমন লোককে as possesses the prescribed qualification to be Chief Inspector of Mines for all the territories to which this act extends. Chief Inspector এবং Inspector number 2 নম্বর হচ্ছে now person shall be appointed to be Chief Inspector or an Inspector or who is or becomes directly or indirectly interested in any mine or mining rights in India. District Magistrate exercise করতে পারে পাওয়ারটা and perform the duties of an এই ধরনের পার্সনের ক্ষেত্রে। ইন্সপেক্টর subject to the general or special orders of the central government. সেকশন 4 ফাংশন অফ ইন্সপেক্টর। চিফ ইন্সপেক্টর কি করতে পারে? সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভাল অনুযায়ী এনি ইন্সপেক্টরকে অথরাইজ করতে পারে or any class of ইন্সপেক্টরকে স্পেসিফাই করতে পারে এই অর্ডারে to exercise such the powers of the Chief Inspector under this Act. Chief Inspector writing এর অর্ডার অনুযায়ী prohibit or restrict the exercise by any inspector named or any class of inspector specified in the order of any power conferred on inspectors under this Act.
Last but not the least, Section 7, Powers of Inspectors of Mines. The Chief Inspector and any inspector may 1 নম্বর examination করতে পারবে, inquiry যেটা সে fit মনে করবে, in order to ascertain whether the provisions of this act made there under are observed. এই ধরনের অ্যাসিস্ট্যান্ট নিয়ে, with such assistance, if any as he thinks fit, inspect and examine any mine at any time by day or night. যে কোনো মাইন যে কোনো সময়, provided that the power conferred by this clause shall not be exercised in such a manner as unreasonably to impede or obstruct the working of mine.